বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এবার পড়ছিলাম লেখক ও সাংবাদিক আবুল আসাদ রচিত সাইমুম সিরিজের অপারেশন তেল আবিব ১ বইটি। আজকে পর্বের তৃতীয় পর্ব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দিতে আমি শক্তি পাই। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ডব্লিউআরএফের এই তৎপরতার কথা আরও সূত্র থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু বুঝতে পারছি না হাসান তারেকের ওপর ডব্লিউআরএফের এই বিশেষ আগ্রহ কেন, বলল আহমদ মুসা। একটু চিন্তা করে আলী এফেন্দি বলল, আপনার নিশ্চয় মনে আছে ২ বছর আগে জর্ডানে বিদেশি কূটনৈতিক মার্থাল খিরভ গুপ্তচর বৃত্তির দায়ে ধরা পড়েছিলেন। একমাত্র হাসান তারিকের কৃতিত্বেই দলিল দস্তাবেজ সহ খিরভ হাতে নাতে ধরা পড়ে এবং সে দুর্ঘটনার সময় বিশ্বব্যাপী বহু আলোচিত দুর্ধর্ষ গোয়েন্দা কূটনৈতিক ব্রিগেডিয়ার ক্লিমোভিচ হাসান তারিকের গুলিতেই নিহত হয়েছিল। আমার মনে হয় হাসান তারিকের ওপর তারই প্রতিশোধ নিতে এসেছে বেসরকারি আন্তর্জাতিক কমিউনিস্ট সন্ত্রাসবাদী সংস্থা ডব্লিউআরএফ। খিরভ ও ক্লিমোভিচ উভয় যে এই বেসরকারি কমিউনিস্ট সংগঠন ডব্লিউআরএফেরও সদস্য ছিল, তা আমরা আজ নিঃসন্দেহে ধরে নিতে পারি। আলী এফেন্দি থামল। ধীরে ধীরে মুখ তুলল আহমদ মুসা। মনে হলো চিন্তার কোনো অতল থেকে জেগে উঠল সে। বলল ধীরে ধীরে, ক্লিমোভিচকে অনুসরণ করে তার গোপন আড্ডায় হানা দিয়ে একটি পরিকল্পনার দুর্বোধ্য নকশা পেয়েছিল হাসান তারিক। কিন্তু নকশাটি হাসান তারিক রাখতে পারেনি। সেদিনই গভীর রাতে আক্রান্ত হয়েছিল সে। ক্লিমোভিচের লাশ পেছনে রেখে তারা নকশাটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিছুক্ষণ থামল আহমদ মুসা, আবার শুরু করল সে। পরিকল্পনার মূল কপি আমাদের কাছে না থাকলেও এর একটি ফটোকপি আমাদের কাছে আছে। এ কথা ওরা জানে কিনা জানি না, তবে আমার মনে হয় যদি প্রতিশোধ গ্রহণই ডব্লিউআরএফের লক্ষ্য হতো, তাহলে হাসান তারিককে ধরে না নিয়ে হত্যা করতে পারত। কিন্তু তা তারা করেনি। এ থেকে প্রমাণ হয় পরিকল্পনার নকশা সম্পর্কে হাসান তারিককে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। হাসান তারিক পরিকল্পনার কতদূর জেনেছে আর কেউ এর কোনো কিছু জানতে পেরেছে কিনা ইত্যাদি জেনে না নেওয়া পর্যন্ত তারা হাসান তারিককে কিছুতেই হত্যা করবে না। পরিকল্পনা কি সম্পর্কিত এবং আমরা কি জানতে পেরেছি তা থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে মোস্তফা আমিন। পরিকল্পনাটির অর্থ আজও আমাদের কাছে পরিষ্কার নয়। মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো থেকে আফ্রিকার মুসলিম অধ্যুষিত তানজানিয়া এবং মরক্কোর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অধ্যুষিত মুসলিম বিশ্বের মানচিত্র, এর মাঝে অসংখ্য সাংকেতিক চিহ্ন এবং লাল ও কালো রেখার অসংখ্য সারি। সাম্প্রতিক ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা বুঝতে পেরেছি পরিকল্পনাটি আসলে ডব্লিউআরএফের, এবং তা যদি হয় এর অর্থ আমাদের কাছে পরিষ্কার। সমগ্র মুসলিম বিশ্বজুড়ে ওরা চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে। পরিকল্পনাটির নকশাটি নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের, কিন্তু তার আগে হাসান তারিক সম্বন্ধে আমাদের কথা শেষ হলো না আহমদ মুসার। খড়ে পাথরের দেয়ালে এক বিশেষ স্থানে লাল সংকেত জ্বলে উঠল। আহমদ মুসা সেদিকে তাকিয়ে বলল, আকাশে নিশ্চয় কোথাও হানাদার ইসরায়েলি বিমান দেখা গেছে। আমাদের রাডারের সংকেত ওটা। আসুন বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। সবাই উঠে এলো ছাদে। পশ্চিম আকাশ তখন লাল হয়ে উঠেছে। জর্ডান নদীর ওপারে বোমা ফেলেছে ইহুদিরা নিশ্চয়, বলল আহমদ মুসা। ঘড়ি দেখে আব্দুর রশিদ বলল, আজ রাত 12টায় আমাদের মুক্তিযোদ্ধাদের একটি ইউনিট জেরুজালেমের 3 মাইল পশ্চিমে নূতন ইসরায়েলি ঘাঁটি আক্রমণ করেছে। মনে হয় তার দায়িত্ব পালন করে ইতিমধ্যেই নদীর ওপারে ফিরে এসেছে। ইসরায়েলি বিমানগুলো মনে হয় তাদেরকেই তাড়া করে এসেছে। এই সময় রাডার পর্যবেক্ষক আবদুল্লাহ মাসুদ এসে জানালো, জর্ডান নদীর 2.5 মাইল পশ্চিমে আরব পল্লীর ওপর বোমা ফেলেছে ইসরায়েলিরা। সবাই চোখ ফিরালো লাল হয়ে ওঠা দিগন্তের দিকে। ওই লাল আগুন কত অসংখ্য নারী পুরুষ আর অসহায় শিশুর রক্ত চুষে নিল কে জানে। কারো মুখে কোনো কথা জাগলো না। বোধহয় সবার মনে একই প্রশ্ন, এই অগ্নি পরীক্ষা আর কতদিন চলবে?
এই কোরবানির শেষ হবে কবে? রাতের তেল আবিব। রাস্তার জনসমাগম কমে গেছে। পিচ ঢালা কালো মসৃণ রাস্তা। পাশে সরকারি বিজলি বাতিগুলো আলো আঁধারের সৃষ্টি করেছে। বাতাস গায়ে লাগে না, কিন্তু কেমন যেন একটু ঠান্ডার আমেজ অনুভূত হয়। সাগর ভেজা বাতাসের স্বাদ এতে অনেকটা। এ বাতাসে নরম ঘুমের পরশ অনুভব করা যায়। এক অভিজাত আবাসিক এলাকা। কদাচিৎ দু একটি বাড়ির জানালা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। এই এলাকার রাস্তার লোকের চলাচল প্রায় নেই বললেই চলে। ডিবি রোড, মাঝে মাঝে দু একটা গাড়ির চোখধা দিয়ে তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে। ডিবি রোড থেকে একটা ছোট রাস্তা বেরিয়ে কিছু দক্ষিণে গিয়ে শেষ হয়েছে। রাস্তাটি যেখানে শেষ হয়েছে সেখানে সুন্দর একটি দোতলা বাড়ি। দূরের কোনো একটি পেটা গাড়িতে ঢং ঢং করে 12টা বেজে গেল। ধীরে ধীরে একটা কালো রং এর গাড়ি এসে অন্ধকারে দাঁড়ানো গাড়িটির গেটে এসে থামল। কালো পোশাক দেহ ঢাকা এক ছায়ামূর্তি গাড়ি থেকে নেমে এলো। ঠক ঠক ঠক। বন্ধ জানালার শক্ত কবাটে ধীরে ধীরে 3টি শব্দ হলো। ছায়ামূর্তিটি বাড়িটির সম্মুখের বাগানটি পেরিয়ে নিচের তলার একটি বন্ধ জানালার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ চুপচাপ ছায়ামূর্তিটির তর্জনী আবার শব্দ করল বন্ধ জানালার গায়ে ঠক ঠক ঠক। ধীরে ধীরে এবার জানালার একটি পাল্লা খুলে গেল। ভিতরে জমাট অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো। ছায়ামূর্তিটি এসে সে হাত তুলে দিল ভাঁজ করে এক টুকরো কাগজ। সঙ্গে সঙ্গে জানালাটি আবার বন্ধ হয়ে গেল। জানালাটি বন্ধ করে দিয়েই কর্নেল মাহমুদ দোতলার ব্যালকনিতে উঠে এলো। আকাশ থেকে একটি বড় উল্কা পিণ্ড এসে খসে পড়ল। মনে হলো উল্কাটি যেন সামনের 22তলা দালানটির ছাদের ওপর এসে নামল। ব্যালকনি থেকে ডিবি রোডের মোড় পর্যন্ত দেখা যায়। মাহমুদ দেখল কালো গাড়িটি ছোট রাস্তা পেরিয়ে ডিবি রোডে গিয়ে পড়ল। গাড়িটির পেছনে রক্তাভ আলো দুটি ক্রমে দৃষ্টির আড়ালে চলে গেল। মাহমুদ সেখানে থেকে দৃষ্টি ফেরাতে গিয়েও পারল না। দেখল ছোট রাস্তা পেরিয়ে আরেকটি গাড়ি গিয়ে ডিবি রোডে পড়ল। চমকে উঠল মাহমুদ। বিদ্যুৎ খেলে গেল মনে। অনুসরণ। তরতর করে সে নেমে এলো সিঁড়ি দিয়ে। গ্যারেজ থেকে গাড়ি বের করে খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলো। ডিবি রোডের যখন কর্নেল মাহমুদের গাড়ি বেরিয়ে এলো তখনও কর্নেল মাহমুদের ছোট্ট গাড়িটি তীব্র গতিতে ছুটে চলছে। সামনের অনুসরণকারী গাড়িটির স্পিড ছিল মাঝারি গোছের। অল্প সময়ের মধ্যেই কর্নেল মাহমুদ গাড়িটি অনুসরণকারী গাড়িটির 200 গজের মধ্যে এসে পড়ল। কিছুক্ষণ চলার পর সামনের গাড়িটির স্পিড হঠাৎ বেড়ে গেল। কর্নেল মাহমুদও তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। মাহমুদ বুঝতে পারল সামনের অনুসরণকারী গাড়িটি তাকে সন্দেহ করছে। মাহমুদ ভেবে খুশি হলো যে গাড়িটি হয়তো এবার সামনের সাইমুমের গাড়িটির অনুসরণ পরিত্যাগ করে অন্য পথ ধরবে, কারণ দুদিক থেকে আক্রান্ত হওয়ার পরিস্থিতি সে সৃষ্টি হতে দিবে না। কিন্তু অল্পক্ষণেই ভুল ভেঙে গেল মাহমুদের। সে দেখল সমান গতিতে গাড়িটি সামনের গাড়িটির দিকে এগিয়ে চলল। সামনের গাড়ি অনুসরণকারী গাড়ি থেকে মাহমুদের গাড়ির দূরত্ব কমপক্ষে 200 গজের মতো, আর সে গাড়ি থেকে তার সামনের গাড়িটির দূরত্ব কমপক্ষে 100 গজ। এ সময় গাড়ির রিয়ার ভিউ এই চোখ পড়তেই চমকে উঠল মাহমুদ। দেখল পিছন থেকে পাশাপাশি জ্বলন্ত চোখের মতো দুটি অগ্নিপিণ্ড তার দিকে ছুটে আসছে। মুহূর্তে মাহমুদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারল সামনের অনুসরণকারী মোসাদের গাড়িটি বেতারের চতুর্দিক খবর পাঠিয়েছে। পিছনের মতো সামনে থেকেও হয়তো অনুরূপভাবে গাড়ি তাদের দিকে ছুটে আসছে। মুহূর্তে তার করণীয় ঠিক করে নিল কর্নেল মাহমুদ। দেখতে দেখতে গতি নির্দেশক গাড়ির কাঁটা 50 থেকে 90-এ গিয়ে পৌঁছল। মোসাদের গাড়ি সাইমুমের যে গাড়িটি অনুসরণ করছিল তা একই গতিতে চলছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তেল আবিবের সাইমুম প্রধান কর্নেল মাহমুদের গাড়ি মোসাদের গাড়িটির সমান্তরালে গিয়ে পৌঁছল। মাত্র কয়েক সেকেন্ড কর্নেল মাহমুদের গাড়ি থেকে একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র বেগে গিয়ে ছুটে গিয়ে মোসাদের গাড়িটিকে আঘাত করল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো।
ততক্ষণে কর্নেল মাহমুদের গাড়ি তার সহকর্মীটির গাড়ির সমান্তরালে গিয়ে পৌঁছল। কর্নেল মাহমুদ একবার পেছনে ফিরে দেখল মোসাদের গাড়িটিতে আগুন জ্বলছে। পেছনে অনুসরণকারী গাড়িটিও তার পাশে এসে দাঁড়িয়েছে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। কর্নেল মাহমুদ ও তার সহকর্মী গাড়ি পাশাপাশি সমান গতিতে এগিয়ে চলছে। সামনে ভিক্টোরিয়া স্কোয়ার। এখানে পশ্চিম দিক থেকে হাইকল এভিনিউ, উত্তর দিক থেকে গোলান রোড এবং পূর্ব দিক থেকে ডিবি রোড এসে মিশেছে। হাইকল এভিনিউকে দক্ষিণ পার্শ্বে এবং গোলান রোডকে পূর্ব পার্শ্বে রেখে ইসরায়েলিরা এখানে গড়ে তুলেছে স্বাধীন ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্মারক স্তম্ভ। স্মৃতিস্মারক কেন্দ্রটিতে স্মারকস্তম্ভ ছাড়াও আছে সুপরিকল্পিতভাবে সাজানো সুন্দর বাগান, বিশ্রামাগার, পাঠাগার এবং জাতীয় ইতিহাসের এক প্রদর্শনী কেন্দ্র। সর্বসাধারণের জন্য এই কেন্দ্রটি সর্বদা উন্মুক্ত থাকে। কর্নেল মাহমুদের গাড়ি ভিক্টোরিয়া স্কোয়ারে পৌঁছার সঙ্গে সঙ্গে তার নজরে পড়ল পশ্চিম দিক থেকে 4টি অগ্নিগোলক ছুটে আসছে। উত্তর দিকে গোলান রোডের দিকে তাকিয়েও একই দৃশ্য নজর পড়ল কর্নেল মাহমুদের। কর্নেল মাহমুদ মুহূর্তের মধ্যে তার কর্তব্য স্থির করে নিল। গাড়ির ডান দিক থেকে নজরে দিকে দরজা খুলে স্কোয়ারে পাঁচিল টপকে সে ভেতরে ঢুকে পড়ল। কর্নেল মাহমুদের চালকহীন গাড়িটি প্রায় গজ 50 দূরে গিয়ে এক লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল। কিছু দূর গিয়ে কর্নেল মাহমুদের সহকর্মীর গাড়িটিও থেমে গেল। ইতোমধ্যে 3 দিক থেকে মোসাদের গাড়ি ভিক্টোরিয়া স্কোয়ারে এসে পৌঁছেছে। এই সময় গাঢ় কালো সামনের রাস্তাঘাট আচ্ছন্ন হয়ে গেল। মোসাদের কুকুরদের কাঁচকলা দেখিয়ে তার সহকর্মীও সরে পড়তে পেরেছে বলে কর্নেল মাহমুদ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। কর্নেল মাহমুদ ভিক্টোরিয়া পার্কে আরও অভ্যন্তরে ঢুকে পড়ল। সে জানত মোসাদের লোকেরা কিছুক্ষণের মধ্যেই গোটা ভিক্টোরিয়া পার্ক চষে ফেলবে। তার আগেই পার্ক থেকে সরে পড়তে হবে। কর্নেল মাহমুদ সুইমিং পুলের পাশে গিয়ে উত্তর দিকে এগোচ্ছিল। এমন সময় পাশের বিশ্রামাগার থেকে ধস্তাধস্তি, তারপর নারী কণ্ঠের চাপা চিৎকার শুনতে পেল সে। দ্রুত সে ওদিকে এগুলো। দেখতে পেল একটি নগ্ন প্রায় নারী দেহের উপর একটি লোক চেপে বসেছে। নারীটি মুক্তি পাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে। কর্নেল মাহমুদ কক্ষে প্রবেশ করল। পায়ের শব্দ থেকে লোকটি উঠে দাঁড়িয়েছে। মাহমুদের দিকে নিবদ্ধ চোখ দুটি তার হিংস্রতায় জ্বলছে। মাহমুদকে লক্ষ্য করে সে বলল, বেরিয়ে যা কুকুর, নইলে। উত্তেজনার সে কথা সে পুরো বলতে পারল না। মাহমুদ এক নিমিষে লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ করে বুঝল লোকটি তৃতীয় কোনো অমানুষ। সে শান্ত কণ্ঠে বলল, বেরিয়ে যাব, কিন্তু তোমাকে নিয়ে। লোকটি পকেটে হাত দিতে যাচ্ছিল। মাহমুদ এর অর্থ বুঝে নিল। সে একলাপে লোকটির নিকটবর্তী হলো। লোকটি পকেট থেকে হাত বের করবার আগেই মাহমুদের প্রচণ্ড একটি লাথি গিয়ে তার তলপেট আঘাত করল। কোঁত করে একটি শব্দ বেরোল লোকটির মুখ দিয়ে। তার সাথে গোটা দেহটি তার সামনের দিকে বেঁকে গেল। পর মুহূর্তে আরেকটি প্রচণ্ড ঘুষি গিয়ে পড়ল লোকটির চোয়ালে। এবার নিঃশব্দে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। কর্নেল মাহমুদ এতক্ষণ পরে প্রথমবারের মতো মেয়েটির মুখের দিকে তাকালো। মেয়েটি ইতোমধ্যে পোশাক ঠিক করে নিয়েছে। অবিন্যস্ত স্বর্ণাভ চুল কপালের একাংশ ঢেকে রেখেছে। নীল চোখ দুটি থেকে আতঙ্কের ঘোর তখনও কাটেনি। ইহুদিদের স্বভাবজাত উন্নত নাসিকার নিচে পাতলা রক্তাভ ঠোঁট দুটি তার কাঁপছে। প্রায় 5.5 ফুট লম্বা শ্বেত স্বর্ণাভ মেয়েটি অদ্ভুত সুন্দরী। মাহমুদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাইরে পদশব্দ শুনে সে থেমে গেল। পকেট থেকে রিভলভার বের করে সে দ্রুত দরজার আড়ালে সরে গেল এবং ইঙ্গিতে সে মেয়েটিকে বসে পড়তে বলল। দরজার ফাঁক দিয়ে মাহমুদ দেখল দুজন লোক ঘরের কিছু দূর সামনে দিয়ে সুইমিং পুলের পূর্ব পাশে গিয়ে ঘুরে আবার দক্ষিণ দিকে চলে গেল। মাহমুদ মনে মনে হাসল। সাইমুমের লোক যে ভিক্টোরিয়া পার্কের বিশ্রামাগারে আশ্রয় নিয়ে মোসাদের লোকের হাতে পড়ার মতো বোকামি করবে না, ইসরায়েলি গোয়েন্দাদের এই স্বাভাবিক বিশ্বাসী তাকে আজ এক অঘটন থেকে বাঁচাল। কর্নেল মাহমুদ ফিরে দাঁড়িয়ে মেয়েটিকে বলল, দেখুন, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি। পুলিশের লোক আমার পিছু নিয়েছে। আমাকে এখনই সরে পড়তে হবে। আপনি পুলিশের সাহায্যে বাড়ি ফিরতে পারেন। বলে মাহমুদ বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিল।
মেয়েটি ডাকল, শুনুন। মাহমুদ ফিরে দাঁড়ালো। মেয়েটি বলল, বাগানে আমার গাড়ি আছে, চলুন, গাড়িতে যাবেন। মাহমুদ বলল, এখন এখান থেকে গাড়িতে যাওয়া আমার পক্ষে নিরাপদ নয়। তাহলে আমাকে পৌঁছে না দিয়ে আপনি যেতে পারেন কেমন করে? গাড়ি নিয়ে যাবেন? কোনো বিপদ আপনার হবে না। কোনো বিপদের ভয় না করেই তো হোটেল থেকে বাড়িতে পথে বেরিয়েছিলাম, কিন্তু বিপদ তো হলো। একটু থেমে মেয়েটি বলল, আমার সঙ্গে গাড়িতে চলো। আমি নিশ্চিত আশ্বাস দিতে পারি পুলিশের লোক আমার গাড়ি সার্চ করবে না। দুজন ঘর থেকে বেরোলো। বাগানের এক অন্ধকার কোণে রাখা গাড়ি নিয়ে তারা খোলা গেট দিয়ে রাস্তায় বেরোলো। গাড়ি পূর্ণ গতিতে গোলান রোড ধরে উত্তর দিক দিয়ে এগিয়ে চলল। দুজনেই চুপচাপ। মাহমুদ তখন অন্য চিন্তা করছে। তাকে দেয়া চিরকুটটি সে এখনও পড়তে পারেনি। তাতে জরুরি কোনো নির্দেশ থাকলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে। ডব্লিউআরএফের এই তৎপরতার কথা আরও সূত্র থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু বুঝতে পারছি না হাসান তারেকের ওপর ডব্লিউআরএফের এই বিশেষ আগ্রহ কেন, বলল আহমদ মুসা। একটু চিন্তা করে আলী এফেন্দি বলল, আপনার নিশ্চয় মনে আছে 2 বছর আগে জর্ডানে বিদেশি কূটনৈতিক মার্থাল খিরফ গুপ্তচর বৃত্তির দায়ে ধরা পড়েছিলেন। একমাত্র হাসান তারিকের কৃতিত্বেই দলিল দস্তাবেজ সহ খিরফ হাতে নাতে ধরা পড়ে এবং সে দুর্ঘটনার সময় বিশ্বব্যাপী বহু আলোচিত দুর্ধর্ষ গোয়েন্দা কূটনৈতিক ব্রিগেডিয়ার ক্লিমোভিচ হাসান তারিকের গুলিতেই নিহত হয়েছিল। আমার মনে হয় হাসান তারিকের ওপর তারই প্রতিশোধ নিতে এসেছে বেসরকারি আন্তর্জাতিক কমিউনিস্ট সন্ত্রাসবাদী সংস্থা ডব্লিউআরএফ। খিরফ ও ক্লিমোভিচ উভয় যে এই বেসরকারি কমিউনিস্ট সংগঠন ডব্লিউআরএফেরও সদস্য ছিল তা আমরা আজ নিঃসন্দেহে ধরে নিতে পারি। আলী এফেন্দি থামল। ধীরে ধীরে মুখ তুলল আহমদ মুসা। মনে হলো চিন্তার কোনো অতল থেকে জেগে উঠল সে। বলল ধীরে ধীরে, ক্লিমোভিচকে অনুসরণ করে তার গোপন আড্ডায় হানা দিয়ে একটি পরিকল্পনার দুর্বোধ্য নকশা পেয়েছিল হাসান তারিক। কিন্তু নকশাটি হাসান তারিক রাখতে পারেনি। সেদিনই গভীর রাতে আক্রান্ত হয়েছিল সে। ক্লিমোভিচের লাশ পেছনে রেখে তারা নকশাটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিছুক্ষণ থামল আহমদ মুসা, আবার শুরু করল সে। পরিকল্পনার মূল কপি আমাদের কাছে না থাকলেও এর একটি ফটোকপি আমাদের কাছে আছে। এ কথা ওরা জানে কিনা জানি না, তবে আমার মনে হয় যদি প্রতিশোধ গ্রহণই ডব্লিউআরএফের লক্ষ্য হতো তাহলে হাসান তারিককে ধরে না নিয়ে হত্যা করতে পারত, কিন্তু তা তারা করেনি। এ থেকে প্রমাণ হয় পরিকল্পনার নকশা সম্পর্কে হাসান তারিককে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। হাসান তারিক পরিকল্পনার কতদূর জেনেছে আর কেউ এর কোনো কিছু জানতে পেরেছে কিনা ইত্যাদি জেনে না নেওয়া পর্যন্ত তারা হাসান তারিককে কিছুতেই হত্যা করবে না। পরিকল্পনা কি সম্পর্কিত এবং আমরা কি জানতে পেরেছি তা থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে মোস্তফা আমিন। পরিকল্পনাটির অর্থ আজও আমাদের কাছে পরিষ্কার নয়। মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো থেকে আফ্রিকার মুসলিম অধ্যুষিত তানজানিয়া এবং মরক্কোর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অধ্যুষিত মুসলিম বিশ্বের মানচিত্র। এর মাঝে অসংখ্য সাংকেতিক চিহ্ন এবং লাল ও কালো রেখার অসংখ্য সারি। সাম্প্রতিক ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা বুঝতে পেরেছি পরিকল্পনাটি আসলে ডব্লিউআরএফের, এবং তা যদি হয় এর অর্থ আমাদের কাছে পরিষ্কার। সমগ্র মুসলিম বিশ্বজুড়ে ওরা চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে। পরিকল্পনাটির নকশাটি নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের, কিন্তু তার আগে হাসান তারিক সম্বন্ধে আমাদের কথা শেষ হলো না আহমদ মুসার। খড়ে পাথরের দেয়ালে এক বিশেষ স্থানে লাল সংকেত জ্বলে উঠল। আহমদ মুসা সেদিকে তাকিয়ে বলল, আকাশে নিশ্চয় কোথাও হানাদার ইসরায়েলি বিমান দেখা গেছে। আমাদের রাডারের সংকেত ওটা। আসুন বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। সবাই উঠে এলো ছাদে। পশ্চিম আকাশ তখন লাল হয়ে উঠেছে। জর্ডান নদীর ওপারে বোমা ফেলেছে ইহুদিরা নিশ্চয়, বলল আহমদ মুসা। ঘড়ি দেখে আব্দুর রশিদ বলল, আজ রাত 12টায় আমাদের মুক্তিযোদ্ধাদের একটি ইউনিট জেরুজালেমের 3 মাইল পশ্চিমে নতুন ইসরায়েলি ঘাঁটি আক্রমণ করেছে। মনে হয় তার দায়িত্ব পালন করে ইতিমধ্যেই নদীর ওপারে ফিরে এসেছে। ইসরায়েলি বিমানগুলো মনে হয় তাদেরকেই তাড়া করে এসেছে।
এই সময় রাডার পর্যবেক্ষক আবদুল্লাহ মাসুদ এসে জানালো জর্ডান নদীর 2.5 মাইল পশ্চিমে আরব পল্লীর ওপর বোমা ফেলেছে ইসরায়েলিরা। সবাই চোখ ফিরালো লাল হয়ে ওঠা দিগন্তের দিকে। ওই লাল আগুন কত অসংখ্য নারী পুরুষ আর অসহায় শিশুর রক্ত চুষে নিল কে জানে। কারো মুখে কোনো কথা জাগলো না। বোধহয় সবার মনে একই প্রশ্ন, এই অগ্নি পরীক্ষা আর কতদিন চলবে? এই কোরবানির শেষ হবে কবে? রাতের তেল আবিব। রাস্তার জনসমাগম কমে গেছে। পিচ ঢালা কালো মসৃণ রাস্তা। পাশে সরকারি বিজলি বাতিগুলো আলো আঁধারের সৃষ্টি করেছে। বাতাস গায়ে লাগে না, কিন্তু কেমন যেন একটু ঠান্ডার আমেজ অনুভূত হয়। সাগর ভেজা বাতাসের স্বাদ এতে অনেকটা। এ বাতাসে নরম ঘুমের পরশ অনুভব করা যায়। এক অভিজাত আবাসিক এলাকা। কদাচিৎ দু একটি বাড়ির জানালা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। এই এলাকার রাস্তার লোকের চলাচল প্রায় নেই বললেই চলে। ডিবি রোড, মাঝে মাঝে দু একটা গাড়ি চোখ ধাঁধিয়ে তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে। ডিবি রোড থেকে একটা ছোট রাস্তা বেরিয়ে কিছু দক্ষিণে গিয়ে শেষ হয়েছে। রাস্তাটি যেখানে শেষ হয়েছে সেখানে সুন্দর একটি দোতলা বাড়ি। দূরের কোনো একটি পেটা গাড়িতে ঢং ঢং করে 12টা বেজে গেল। ধীরে ধীরে একটা কালো রং এর গাড়ি এসে অন্ধকারে দাঁড়ানো গাড়িটির গেটে এসে থামল। কালো পোশাক দেহ ঢাকা এক ছায়ামূর্তি গাড়ি থেকে নেমে এলো। ঠক ঠক ঠক। বন্ধ জানালার শক্ত কবাটে ধীরে ধীরে 3টি শব্দ হলো। ছায়ামূর্তিটি বাড়িটির সম্মুখের বাগানটি পেরিয়ে নিচের তলার একটি বন্ধ জানালার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ চুপচাপ ছায়ামূর্তিটির তর্জনী আবার শব্দ করল বন্ধ জানালার গায়ে ঠক ঠক ঠক। ধীরে ধীরে এবার জানালার একটি পাল্লা খুলে গেল। ভিতরে জমাট অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো। ছায়ামূর্তিটি এসে সে হাত তুলে দিল ভাঁজ করে এক টুকরো কাগজ। সঙ্গে সঙ্গে জানালাটি আবার বন্ধ হয়ে গেল। জানালাটি বন্ধ করে দিয়েই কর্নেল মাহমুদ দোতলার ব্যালকনিতে উঠে এলো। আকাশ থেকে একটি বড় উল্কা পিণ্ড এসে খসে পড়ল। মনে হলো উল্কাটি যেন সামনের 22 তলা দালানটির ছাদের ওপর এসে নামল। ব্যালকনি থেকে ডিবি রোডের মোড় পর্যন্ত দেখা যায়। মাহমুদ দেখল কালো গাড়িটি ছোট রাস্তা পেরিয়ে ডিবি রোডে গিয়ে পড়ল। গাড়িটির পেছনে রক্তাভ আলো দুটি ক্রমে দৃষ্টির আড়ালে চলে গেল। মাহমুদ সেখানে থেকে দৃষ্টি ফেরাতে গিয়েও পারল না। দেখল ছোট রাস্তা পেরিয়ে আরেকটি গাড়ি গিয়ে ডিবি রোডে পড়ল। চমকে উঠল মাহমুদ। বিদ্যুৎ খেলে গেল মনে। অনুসরণ। তরতর করে সে নেমে এলো সিঁড়ি দিয়ে। গ্যারেজ থেকে গাড়ি বের করে খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলো। ডিবি রোডের যখন কর্নেল মাহমুদের গাড়ি বেরিয়ে এলো তখনও কর্নেল মাহমুদের ছোট্ট গাড়িটি তীব্র গতিতে ছুটে চলছে। সামনের অনুসরণকারী গাড়িটির স্পিড ছিল মাঝারি গোছের। অল্প সময়ের মধ্যেই কর্নেল মাহমুদ গাড়িটি অনুসরণকারী গাড়িটির 200 গজের মধ্যে এসে পড়ল। কিছুক্ষণ চলার পর সামনের গাড়িটির স্পিড হঠাৎ বেড়ে গেল। কর্নেল মাহমুদও তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। মাহমুদ বুঝতে পারল সামনের অনুসরণকারী গাড়িটি তাকে সন্দেহ করছে। মাহমুদ ভেবে খুশি হলো যে গাড়িটি হয়তো এবার সামনের সাইমুমের গাড়িটির অনুসরণ পরিত্যাগ করে অন্য পথ ধরবে, কারণ দুদিক থেকে আক্রান্ত হওয়ার পরিস্থিতি সে সৃষ্টি হতে দিবে না। কিন্তু অল্পক্ষণে ভুল ভেঙে গেল মাহমুদের। সে দেখল সমান গতিতে গাড়িটি সামনের গাড়িটির দিকে এগিয়ে চলল। সামনের গাড়ি অনুসরণকারী গাড়ি থেকে মাহমুদের গাড়ির দূরত্ব কমপক্ষে 200 গজের মতো, আর সে গাড়ি থেকে তার সামনের গাড়িটির দূরত্ব কমপক্ষে 100 গজ। এ সময় গাড়ির রিয়ার ভিউ এই চোখ পড়তেই চমকে উঠল মাহমুদ। দেখল পিছন থেকে পাশাপাশি জ্বলন্ত চোখের মতো দুটি অগ্নিপিণ্ড তার দিকে ছুটে আসছে। মুহূর্তে মাহমুদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারল সামনের অনুসরণকারী মোসাদের গাড়িটি বেতারের চতুর্দিক খবর পাঠিয়েছে। পিছনের মতো সামনে থেকেও হয়তো অনুরূপভাবে গাড়ি তাদের দিকে ছুটে আসছে। মুহূর্তে তার করণীয় ঠিক করে নিল কর্নেল মাহমুদ। দেখতে দেখতে গতি নির্দেশক গাড়ির কাঁটা 50 থেকে 90 গিয়ে পৌঁছল।
মোসাদের গাড়ি সাইমুমের যে গাড়িটি অনুসরণ করছিল তা একই গতিতে চলছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তেল আবিবের সাইমুম প্রধান কর্নেল মাহমুদের গাড়ি মোসাদের গাড়িটির সমান্তরালে গিয়ে পৌঁছল। মাত্র কয়েক সেকেন্ড কর্নেল মাহমুদের গাড়ি থেকে একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র বেগে ছুটে গিয়ে মোসাদের গাড়িটিকে আঘাত করল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। ততক্ষণে কর্নেল মাহমুদের গাড়ি তার সহকর্মীটির গাড়ির সমান্তরালে গিয়ে পৌঁছল। কর্নেল মাহমুদ একবার পেছনে ফিরে দেখল মোসাদের গাড়িটিতে আগুন জ্বলছে। পেছনে অনুসরণকারী গাড়িটিও তার পাশে এসে দাঁড়িয়েছে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। কর্নেল মাহমুদ ও তার সহকর্মী গাড়ি পাশাপাশি সমান গতিতে এগিয়ে চলছে। সামনেই ভিক্টোরিয়া স্কোয়ার। এখানে পশ্চিম দিক থেকে হাইকল এভিনিউ, উত্তর দিক থেকে গোলান রোড এবং পূর্ব দিক থেকে ডিবি রোড এসে মিশেছে। হাইকল এভিনিউকে দক্ষিণ পার্শ্বে এবং গোলান রোডকে পূর্ব পার্শ্বে রেখে ইসরায়েলিরা এখানে গড়ে তুলেছে স্বাধীন ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্মারক স্তম্ভ। স্মৃতিস্মারক কেন্দ্রটিতে স্মারকস্তম্ভ ছাড়াও আছে সুপরিকল্পিতভাবে সাজানো সুন্দর বাগান, বিশ্রামাগার, পাঠাগার এবং জাতীয় ইতিহাসের এক প্রদর্শনী কেন্দ্র। সর্বসাধারণের জন্য এই কেন্দ্রটি সর্বদা উন্মুক্ত থাকে। কর্নেল মাহমুদের গাড়ি ভিক্টোরিয়া স্কোয়ারে পৌঁছার সঙ্গে সঙ্গে তার নজরে পড়ল পশ্চিম দিক থেকে 4টি অগ্নিগোলক ছুটে আসছে। উত্তর দিকে গোলান রোডের দিকে তাকিয়েও একই দৃশ্য নজর পড়ল কর্নেল মাহমুদের। কর্নেল মাহমুদ মুহূর্তের মধ্যে তার কর্তব্য স্থির করে নিল। গাড়ির ডান দিক থেকে নজরের দিকে দরজা খুলে স্কোয়ারে পাঁচিল টপকে সে ভেতরে ঢুকে পড়ল। কর্নেল মাহমুদের চালকহীন গাড়িটি প্রায় গজ 50 দূরে গিয়ে এক লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল। কিছু দূর গিয়ে কর্নেল মাহমুদের সহকর্মীর গাড়িটিও থেমে গেল। ইতোমধ্যে 3 দিক থেকে মোসাদের গাড়ি ভিক্টোরিয়া স্কোয়ারে এসে পৌঁছেছে। এই সময় গাঢ় কালো সামনের রাস্তাঘাট আচ্ছন্ন হয়ে গেল। মোসাদের কুকুরদের কাঁচকলা দেখিয়ে তার সহকর্মীও সরে পড়তে পেরেছে বলে কর্নেল মাহমুদ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। কর্নেল মাহমুদ ভিক্টোরিয়া পার্কে আরও অভ্যন্তরে ঢুকে পড়ল। সে জানত মোসাদের লোকেরা কিছুক্ষণের মধ্যেই গোটা ভিক্টোরিয়া পার্ক চষে ফেলবে। তার আগেই পার্ক থেকে সরে পড়তে হবে। কর্নেল মাহমুদ সুইমিং পুলের পাশে গিয়ে উত্তর দিকে এগোচ্ছিল। এমন সময় পাশের বিশ্রামাগার থেকে ধস্তাধস্তি, তারপর নারী কণ্ঠের চাপা চিৎকার শুনতে পেল সে। দ্রুত সে ওদিকে এগুলো। দেখতে পেল একটি নগ্ন প্রায় নারী দেহের উপর একটি লোক চেপে বসেছে। নারীটি মুক্তি পাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে। কর্নেল মাহমুদ কক্ষে প্রবেশ করল। পায়ের শব্দ থেকে লোকটি উঠে দাঁড়িয়েছে। মাহমুদের দিকে নিবদ্ধ চোখ দুটি তার হিংস্রতায় জ্বলছে। মাহমুদকে লক্ষ্য করে সে বলল, বেরিয়ে যা কুকুর, নইলে। উত্তেজনার সে কথা সে পুরো বলতে পারল না। মাহমুদ এক নিমিষে লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ করে বুঝল লোকটি তৃতীয় কোনো অমানুষ। সে শান্ত কণ্ঠে বলল, বেরিয়ে যাব, কিন্তু তোমাকে নিয়ে। লোকটি পকেটে হাত দিতে যাচ্ছিল। মাহমুদ এর অর্থ বুঝে নিল। সে একলাপে লোকটির নিকটবর্তী হলো। লোকটি পকেট থেকে হাত বের করবার আগেই মাহমুদের প্রচণ্ড একটি লাথি গিয়ে তার তলপেট আঘাত করল। কোঁত করে একটি শব্দ বেরোলো লোকটির মুখ দিয়ে। তার সাথে গোটা দেহটি তার সামনের দিকে বেঁকে গেল। পর মুহূর্তে আরেকটি প্রচণ্ড খুশি গিয়ে পড়ল লোকটির চোয়ালায়। এবার নিঃশব্দে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। কর্নেল মাহমুদ এতক্ষণ পরে প্রথমবারের মতো মেয়েটির মুখের দিকে তাকালো। মেয়েটি ইতোমধ্যে পোশাক ঠিক করে নিয়েছে। অবিন্যস্ত স্বর্ণাভ চুল কপালের একাংশ ঢেকে রেখেছে। নীল চোখ দুটি থেকে আতঙ্কের ঘোর তখনও কাটেনি। ইহুদিদের স্বভাবজাত উন্নত নাসিকার নিচে পাতলা রক্তাভ ঠোঁট দুটি তার কাঁপছে। প্রায় 5.5 ফুট লম্বা শ্বেত স্বর্ণাভ মেয়েটি অদ্ভুত সুন্দরী। মাহমুদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাইরে পদশব্দ শুনে সে থেমে গেল। পকেট থেকে রিভলভার বের করে সে দ্রুত দরজার আড়ালে সরে গেল এবং ইঙ্গিতে সে মেয়েটিকে বসে পড়তে বলল। দরজার ফাঁক দিয়ে মাহমুদ দেখল দুজন লোক ঘরের কিছু দূর সামনে দিয়ে সুইমিং পুলের পূর্ব পাশে গিয়ে ঘুরে আবার দক্ষিণ দিকে চলে গেল। মাহমুদ মনে মনে হাসল।
সাইমুমের লোক যে ভিক্টোরি পার্কের বিশ্রামাগারে আশ্রয় নিয়ে মোসাদের লোকের হাতে পড়ার মতো বোকামি করবে না, ইসরায়েলি গোয়েন্দাদের এই স্বাভাবিক বিশ্বাসই তাকে আজ এক অঘটন থেকে বাঁচালো। কর্নেল মাহমুদ ফিরে দাঁড়িয়ে মেয়েটিকে বলল, দেখুন, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি। পুলিশের লোক আমার পিছু নিয়েছে। আমাকে এখনই সরে পড়তে হবে। আপনি পুলিশের সাহায্যে বাড়ি ফিরতে পারেন। বলে মাহমুদ বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিল। মেয়েটি ডাকল, শুনুন। মাহমুদ ফিরে দাঁড়ালো। মেয়েটি বলল, বাগানে আমার গাড়ি আছে, চলুন, গাড়িতে যাবেন। মাহমুদ বলল, এখন এখান থেকে গাড়িতে যাওয়া আমার পক্ষে নিরাপদ নয়। তাহলে আমাকে পৌঁছে না দিয়ে আপনি যেতে পারেন কেমন করে? গাড়ি নিয়ে যাবেন? কোনো বিপদ আপনার হবে না। কোনো বিপদের ভয় না করেই তো হোটেল থেকে বাড়িতে পথে বেরিয়েছিলাম, কিন্তু বিপদ তো হলো। একটু থেমে মেয়েটি বলল, আমার সঙ্গে গাড়িতে চলো। আমি নিশ্চিত আশ্বাস দিতে পারি পুলিশের লোক আমার গাড়ি সার্চ করবে না। দুজন ঘর থেকে বেরোলো। বাগানের এক অন্ধকার কোণে রাখা গাড়ি নিয়ে তারা খোলা গেট দিয়ে রাস্তায় বেরোলো। গাড়ি পূর্ণ গতিতে গোলান রোড ধরে উত্তর দিক দিয়ে এগিয়ে চলল। দুজনেই চুপচাপ। মাহমুদ তখন অন্য চিন্তা করছে। তাকে দেয়া চিরকুটটি সে এখনও পড়তে পারেনি। তাতে জরুরি কোনো নির্দেশ থাকলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে।